হ্যাঁ বস বল। এত সকালে কার? সুচিস্মিতা। ও, তোর সবচেয়ে পুরনো ভক্ত। ট্রু ফ্রেন্ড ম্যান। তুই আর এমডি স্যারের প্রপোজালের ব্যাপারে কি করলি? মানে আমি তো এখন তোর ফিল্ম ছাড়া বানাবো। এই যে দুইটা বানা সবচেয়ে আমার মায়ের জন্য এনারা। বানো ওয়ারিস। তুই কি কোনো খবর পাইছিস? খবরটার সাথে তোর কোনো বিজনেস নেই। রেনুমার নাই, গতকাল রাতেও মারা গেছে। আজকে বাদ আসরের দাফন হবে। স্যার আচ্ছা রাখি তাহলে। everything came from the big bang. There is nothing called religion. Man religion তৈরি করছে এই কারণে আমরা ভয় পাই। ভয় গুড ফর বিজনেস। আমি 100টা রিজন দিতে পারবো ঈশ্বর না থাকার, কিন্তু তোর আমাকে একটা লজিক দেখা ঈশ্বর থাকা। অ্যাকর্ডিং টু দ্য ল অফ প্রবাবিলিটি ঈশ্বর থাকার সম্ভাবনা হচ্ছে 50% আর না থাকার সম্ভাবনা হচ্ছে 50%। যদি ঈশ্বর এক্সিস্ট না করেন, মৃত্যুর পর আমরা কোনো স্পেশাল সুযোগ সুবিধা কিছুই পাচ্ছি না। যদি সে এক্সিস্ট করেন তাহলে আমি পাচ্ছি সুবিধা আর আপনি পাচ্ছেন শুধুই অসুবিধা। আমার মতো সায়েন্সের স্টুডেন্ট হলে তাড়াতাড়ি বুঝতে পারে। আমার গল্পটা ঘৃণা। আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করি সেই ব্যক্তিকে যাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ভাবছেন ভালোবাসা ঘৃণা পাশাপাশি মূল্যায়ন পাবে কিভাবে? খুব সহজ। গত 11 বছর ধরে ভালোবাসা আর ঘৃণাকে একটু সমান পরিমাণে ধারণ করে বেঁচে আছে। আমার কি করা উচিত? আমার ভালোবাসা আমার ঘৃণাকে অতিক্রম করুন। রেনুমা ইজ ডেড। যেহেতু সে আমার ভালোবাসা দেখতে পারবে না, ব্যালেন্সটা বজায় থাকুক। রেনুমার বিয়ের পর একদিনও আমাদের দেখা হয়নি। আমার প্রথম সিনেমার প্রিমিয়ার এক বোরখাওয়ালিকে দেখে রেনুমা ভেবেছিলাম রেনুমা আমার সিনেমা কেন থাকবে। আজ আমার গায়ে রেনুমার হাতে বানানো সেই পাঞ্জাবি। এতগুলো বছর পরেও পাঞ্জাবি থেকে রক্তের দাগগুলো মুছে যাবে। ওরা কি দাফনের আগে আমাকে একবার রেনুমাকে দেখতে দিবে? রেনুমার ধর্মে আমার নিয়ম নেই। এই ধর্মের সাথে সারা জীবন আমার যুদ্ধ হয়েছে। আমি চাইলে রেনুমাকে সত্য কোনো কাউন্টার দিতে পারবো। আমি এক দৃষ্টিতে তাকিয়ে শুধু দেখছিলাম একটা মানুষ এতটা পবিত্র কিভাবে হবে? সুন্দর তো সবাই হতে পারে, পবিত্র শুধু রেনুমা হয়েছে। রেনুমার সৌন্দর্য এমন ছিল যেটা স্পর্শ করতে ইচ্ছা করত না। রেনুমা তো মাঝে মাঝে ভয় পেয়েছে। আপনি যখন এইভাবে আমার দিকে তাকিয়ে থাকেন আপনাকে পাগল পাগল লাগে। সে অদ্ভুত অদ্ভুত কথা বলে, পছন্দগুলো ছিল অদ্ভুত। প্রিয় ফুল ছিল কাগজ ফুল, যার কোনো বন্ধ নেই। রেনুমা ছিল প্রচন্ড রকম ভাই। এক লোক নামাজে সে মিস করত, আর আমি ছিলাম ঠিক ততটাই মিস। আমি শুধু মুসলিম ছিলাম। আমার পরিবার ছিল খুবই রক্ষণশীল, আর আমি ছিলাম ভার্সিটির ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট। যে ছেলেটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল ফিল্ম ছাড়া জীবনে অনেক কিছু শেখে, আমাদের ভালো কোনো পরিণতি হবে এটা নিয়ে কেউ আশাবাদী ছিল না। আমি প্রায় রেনুমাকে জিজ্ঞেস করতাম সে আমাকে কেন ভালোবাসে। খুব শান্তভাবে বলতো, আপনি আমাকে অনেক ভালোবাসেন, আপনার মতো এইভাবে আমাকে কেউ ভালোবাসতেই পারে না। একবার জিজ্ঞেস করার ইচ্ছে ছিল। এখনো সে তার বলাই কথাটা বিশ্বাস করতে বলেছে। আমি কিন্তু দিচ্ছিলাম নামাজ পড়তে গিয়েছিলাম, একটু ওয়েট করলে হতো না? ওয়াক্ত হয়ে গিয়েছিল। আচ্ছা তুমি কি চাই তুমি ছেড়ে দিই? ফিল্ম মেকিং আপনার স্বপ্ন, আমি কখনো চাইবো না আপনি একটা স্বপ্ন ছেড়ে দিন। আপনি ফিল্ম মেকিং ছেড়ে দিলে বাসায় কনভিন্স করাটা নাচলে একটু সহজ হবে। আমি তখনও বুঝিনি হাসির চোখে বলা কথাগুলো রেনুমার মনের কথা। যদি বুঝতে পারতাম। রেনুমা কখনোই আমার উপর ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করেনি। আমি তাকে সবসময় খোঁজা করতাম। আচ্ছা তোমার বিরক্ত লাগে না কেন? যে তুমি এই সৃষ্টিকর্তাকে এতটা ভালোবাসো আর আমি সারাক্ষণ তাকে ইনসাল্ট করি? এটা তো আল্লাহর হাতে। অবশ্যই আপনার 50% কাজ হয়ে আছে। আপনি যেমন ভালো একজন মানুষ, ভালো মানুষরা বেশি দিন সৃষ্টিকর্তাকে ইনসাল্ট করতে পারে। ভার্সিটিতে রেনুমা তেমন কোনো ক্লোজ বান্ধবী না থাকা কিছু শেয়ার করতো মেরিনের সাথে। আমার কথা সে মেরিনকে বলেছিল। মেরিন প্রায় ভার্সিটিতে আমাদের সাথে দেখা করতে আসে, প্রায় একসাথে ঘুরতে যেতাম। মেরিন এখন কেমন আছে ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, সে আমাকে অ্যাভয়েড করলো। থ্যাংক ইউ লাভলু, এটা নিয়ে যান। আপনি খালি আমার লাভ লুকে ডাকে না, সবাই আমার ল্যাংড়া করে ডাকে। একদম মন থেকে আল্লাহর কাছে দোয়া করবে। আমার মায়ের যায় না মাঝে আল্লাহর কাছে কত কি চায়। যেদিন তুই বিশ্বাস করতে পারবি আল্লাহ তোর পা ঠিক করে দিবে, এদিনই তোর পা ঠিক হয়ে যাবে জাদুর মতো। আসি আপা। কেন তুমি ওকে মিথ্যা আশা দিচ্ছ? ও তো জন্ম থেকেই খোড়া। রেনুমা কোনো উত্তর না দিয়ে একটা রহস্যময় হাসি দিল আমাকে। তাকে দেখলে আমার ফেরেশতাতে কথা মনে পড়ে। আমার কিছু কাজ খুব হিট হওয়ার পর সে বিভিন্ন প্রান্ত থেকে আমার ভক্তদের মেসেজ আসতো। আমি এগুলোকে রেনুমাকে জেলাস করানোর চেষ্টা করি। জেরি, ঝর্ণা, মেয়েদের চিঠি থেকে বেশি জেলাসি নামক শব্দটা তোমার ডিকশনারিতে নাই। আপনি অনন্তকালের জন্য আমার, আমি কেন অন্যদের হিংসা করব? তোমার কামিজ থেকে আমি হিংসা করি। ও তোমাকে যতটা কাছে পেয়েছে আমি পেয়েছি। ঠিক 3.5 বছরের মাথায় সে আমাকে ডাম্প করে। আমাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় ভার্সিটির লাস্টে। নতুন নতুন কাজের অফার আসা শুরু করে। রেনুমার সাথে আমার যোগাযোগ একটু অনিয়মিত হয়ে পড়ে। আমাদের রিলেশনশিপের 3.5 বছর। সুচিস্মিতা ইন ডেপথ অ্যানালাইসিস যাকে বলে, শি হ্যাজ আ ভেরি ক্রিয়েটিভ মাইন্ড।
এগুলো ছাড়া আর কোনো কথা পান না আমার সাথে বলার মতো? কারণ এর আগে কখনোই আমার ফিল্ম বা ভক্তদের এমন এভাবে রিয়াক্ট করেনি। সামনে আমার বার্থডে, তাই আমি প্ল্যান করলাম সারাদিন আমার রেনুমার সাথে থাকবো। রেনুমা খুব সুন্দর একটা পাঞ্জাবি বানিয়েছে, নিজ হাতে সেলাই। এত ভালো লেগেছিল যে বলে বোঝাতে পারবো। সেদিন একটু দেরি হয়ে গেছিল, তাই রেনুমাকে তাড়াতাড়ি পৌঁছে জন্য একটু জোরে রাখতে হচ্ছে। আমার চোখ ব্যাকুল হয়ে রেনুমাকে খুঁজছিল, স্থির হয়ে মাটিতে পড়ে আছে। অনেক চেষ্টা করছিলাম রেনুমার কাছে পৌঁছানো। আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পর আস্তে আস্তে চোখ মেলে রেনুমা দরজার পাশে দাঁড়িয়ে আছে। রেনুমার পাশে তার বাবা দাঁড়ানো। রেনুমা একবার আমার দিকে তাকিয়ে তার বাবার সাথে চলে গেল। তখন আমি জানতাম না এটাই রেনুমার সাথে আমার শেষ থেকে। আমি এর মধ্যে ফোনে অজস্রবার রেনুমাকে কল দিয়েছি। সে ভার্সিটিতে আসা বন্ধ করে দেয়, আমার সাথে সমস্ত যোগাযোগ সে অফ করে দেয়। বাধ্য হয়ে আমি তার বাসার সামনে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম, তো সেই জানালা খুলতো না। একদিন রেনুমাদের সদর দরজা খুলে গেল এবং মেহেরিন আমার দিকে এগিয়ে আসছিল। বাবার রাগী ভঙ্গিতে আমার দিকে চেয়ে থাকে। আমাদের রিলেশনের ব্যাপারে বাসা জেনে গিয়ে একজন নাস্তিক ফিল্ম মেকারের সাথে আমার বিয়ে আপু কখনোই দেবেন। আমি আমার আব্বুর মনে কষ্ট দিতে পারবো না, আমাকে আর ডিস্টার্ব করবেন না। আমি ছেড়ে দেবো সব, আমি ছেড়ে দেবো সিনেমা বানাবো, আমি সিনেমা ফিল্ম সব ভুলে যাবো তোমার জন্য। নিচে নামো। আমি আমার আলোচনার কথা বলছি, সমস্যা চাপলা জানাতে যান। আপনার কাজ করুন না, যান যান। জীবনে সে একবারই আমার হাজতে থাকার সৌভাগ্য হয়েছে। আমার সাথে আমার কেন হলো? রেনুমার জন্য মনে থাকা 100% ভালোবাসা কমে গিয়ে 50% হয়ে গেল। 50% ঘৃণা জানলো। আমি রেনুমাকে সত্যিকারের ভালোবাসতাম, তাই সেই ভালোবাসাকে পুরোপুরি ঘৃণা রূপান্তরিত করা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই আমি একা আছি, বাকিটা জীবনে এর চেয়ে বেশি শোক বা টেনশন রেনুমা ডিজার্ভ করে না। আর শাহেদ আহমেদের কাছে এত ফালতু সময় মিটিং ক্যান্সেল করা দরকার নেই। আমার গল্পটা ভালোবাসা। আমি আপনার সবচেয়ে পুরনো ভক্ত। অবাক হচ্ছেন? এটা তো সুচিস্মিতার হ্যান্ডরাইটিং না। শেষ চিঠিটা রেনুমা নিজের হাতে লেখার সিদ্ধান্ত নিয়েছে, কারণ রেনুমাই তো সুচিস্মিতা। আপনার সাথে যোগাযোগ করতে সুচিস্মিতার অনেক কষ্ট করতে। যখন আপনি কোনো ফ্যান ছিলেন, সেই সময় আমি সুচিস্মিতাকে সৃষ্টি করিনি। সেদিন আমি কোনোভাবেই বুঝতে পারিনি যে এই চিঠিগুলোই পরবর্তীতে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়। এটাই আপনাকে লেখা আমার শেষ চিঠি। আমার মৃত্যুর পর আপনি চিঠিটা পাবেন। আমি কখনোই ভাবিনি আমাদের গল্পটা এরকম হয়। সেদিন অ্যাক্সিডেন্টের পর যখন আমাদের হাসপাতালে নেওয়া হলো, পেশেন্ট অলরেডি দেয়। পেশেন্টের কোনো নিকটত্ব থাকলে এখন আসতে বলুন। একজন অবিশ্বাসের কাছে এবং আমার চোখের সামনেই ফেরত এসেছে। বিয়ের মিথ্যে খবর প্রচার করলাম। পোস্ট অফিসে গিয়ে প্রতিদিন আপনার খবর নিতাম। আপনার প্রতিটা সিনেমা হলে বসে ফার্স্ট শো দেখেছি আমি। আপনি ভ্রুকুচকে চেনার চেষ্টা করছিলেন। আই এম প্রাউড অফ ইউ। ভালো আছেন ভাইয়া? ক্যান্টিন বয় লাভলু। ঠিক আছে ভাইয়া, আসি। আল্লাহ যেন তোর পাটা ঠিক করে দেয়। বয়টা কিন্তু সত্যি সত্যি মন থেকে হতো। হ্যাঁ রেনু, আমি তোমার সাথে অনন্তকাল থাকবো। এই পৃথিবী আর কয়দিনের? অনন্ত সময় তো আমরা পাবো মৃত্যুর পরের জীবন।